সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। সার্জারি দুনিয়ার ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি কিন্তু অনেক বেশি জনপ্রিয় ওপেন সার্জারি তুলনায়। আজ আমরা সেই ল্যাপ্রোস্কোপি নিয়েই কিন্তু বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার আবুল কালাম চৌধুরী 1976 সালের জুন মাসে সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1991 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভির দর্শক শ্রোতাদের। স্যার, সার্জারির ক্ষেত্রে এখন ল্যাপ্রোস্কোপি অনেক বেশি জনপ্রিয় এবং রোগীরা সাধারণত দেখা যায় যে ওপেন সার্জারির তুলনায় ল্যাপ্রোস্কোপি সার্জারির কথাই বেশি বলে থাকে এবং সেটাই করতে চায়। একটু জানতে চাইবো অফিসিয়ালি অর মেডিকেলি এই ল্যাপ্রোস্কোপির ডেফিনেশনটা। ল্যাপারোস্কোপি বেসিক্যালি পেটের মধ্যে আমরা গ্যাস ইনফ্লেশন করে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বা ফোরসেপ ইউজ করে যে সার্জারিটা করি, সহজ ভাষায় এটা হলো ল্যাপারোস্কোপিক প্রসিডিওর, যেটাকে বলা হয় মিনিমাল ইনভেসিভ সার্জারি। অর্থাৎ পেট না কেটে ফুটো করে এই ফুটার ছিদ্র দিয়ে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস বা ফোরসেপ দিয়ে আমরা ভিতরের কাজটা করি। ভিতরের কাজটা সেমই, শুধু পেট কাটা আর না কাটাটা ডিফারেন্স, বাকি কিন্তু প্রসিডিওর ভিতরে যা আছে তাই করা হয়। আচ্ছা, তো এটা খুব জনপ্রিয় পদ্ধতি এবং খুব পপুলার ইতিমধ্যে হয়ে গেছে। বাংলাদেশেও এটা অনেক পপুলার এবং অনেক স্ট্যান্ডার্ডভাবে ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছে গেছে এই পদ্ধতিটা। অনেক রোগীদের ল্যাপ্রোস্কোপি সার্জারি নিয়ে ভ্রান্ত ধারণা কাজ করে থাকে যে ছোট্ট একটা দুটো ফুটো করে কিভাবে আসলে সার্জারি করা সম্ভব। এখন আর এই ভ্রান্ত ধারণা নাই, এটা শুরুতে এরকম কনফিউশন ছিল এবং আমাদের মধ্যে যারা সার্জন তাদের মধ্যেও কনফিউশন ছিল। এটাকে আমরা বলি লার্নিং ক্রাফট। যখন আমরাও বাংলাদেশেও ল্যাপ্রোস্কোপিক সার্জারি শিকার পর্যায়ে ছিল এবং কেউ কেউ বাহির থেকে আইসা দেশে শুরু করছে, এই লার্নিং কার্ভে তখন কনফিউশন ছিল। এই জায়গাটা আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, কারণ তখন স্কিলনেসটা ওই পর্যায়ে ছিল না একটা গলবাডার করতে। এখন যেটা প্রায় 10-15 মিনিটে বা আধা ঘন্টার মধ্যে করা যায়, সেটা শুরুতে আমাদের সময় লাগতো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, প্লাস কমপ্লিকেশনের রেটও অনেক বেশি হইতো। তখন মানুষের কনফিউশন ছিল যে কোনটা বেটার কোনটা না। এখন কিন্তু এটা আর নাই। বিশেষ করে পিত্তথলির পাথরের ক্ষেত্রে এখন রুগীরাই অপশন দেয় যে না, আমি এটা পেট না কেটে করবো। আগে আমাদের বুঝাইতে হইতো যে এটা ল্যাপারোস্কোপিতে করি, রুগীরা কনফিউজ করতো। এখন রুগীরা উল্টা যে ওপেন না স্যার, ওপেন করবো না। কাজে লার্নিং ক্রাবের থিওরিটা এখন আর নাই। বাংলাদেশ ল্যাপারোস্কোপিক সার্জারিতে অনেক দূর এগিয়ে গেছে আন্তর্জাতিক মানের পর্যায়ে, এবং এটা নিয়ে আর রোগীদের কোনো কনফিউশন নেই। কোন কোন রোগের ক্ষেত্রে বা কোন কোন পরিস্থিতিতে সাধারণত আপনারা এই ল্যাপ্রোস্কোপিটাকে বাদ দিয়ে তখন ওপেন সার্জারির সিদ্ধান্ত নিয়ে থাকেন? এখন সাধারণত সবগুলোই কিন্তু ল্যাপারোস্কোপি দিয়ে করা যায়। পেটের ভিতরে যত জটিল অপারেশন, একটা সময় লার্নিং ট্যাবে আমাদের বলা হইতো যে ম্যালিগনেন্সি বা ক্যান্সার সার্জারি ল্যাপারোস্কোপিতে করা যায়, জাস্টিফাইবল না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ক্যান্সার সার্জারি আরও বেশি ল্যাপারোস্কোপিতে করা যায় এবং অনেক সুন্দর ওয়েল ভিজুয়ালাইজেশন হয়, মেটিকুলাস ডিসেকশন হয়, ব্লাডলেস ডিসেকশন হয়, সব কিছুই এখন কিন্তু ল্যাপারোস্কোপিক হয়। জেনারেল সার্জারি সবই সম্ভব, হ্যাপাটোবিলিয়ারি, লিভার রিসেকশন, টিউমার, কলোরেক্টাল সার্জারি, ইন্টেস্টাইন গাট, সব কিছুই ল্যাপারোস্কোপিতে করা যায়। বিশেষ করে জেনারেল সার্জারি সব কিছু করা যায় এবং গাইনোকোলজিক্যাল সার্জারি, ইউরোলজিক্যাল সার্জারি সব কিছু কিন্তু এখন ল্যাপারোস্কোপি করা যায় এবং সম্ভব। স্যার, এরপরও কিন্তু আমরা দেখেছি যে কারো কারো ক্ষেত্রে কিন্তু ওপেন সার্জারি হচ্ছে। সুতরাং কাদের ক্ষেত্রে আপনারা ওপেন সার্জারি সিদ্ধান্ত নিয়ে থাকেন? সার্জারি অনেক সময় আমরা কনভার্ট করা লাগে, সার্জারি টু সার্জারি ডিফার করে। অনেক কমপ্লিকেশন যেখানে অ্যাভয়েড করা যায় না বা মনে করি যে ল্যাপারোস্কোপিতে করতে গেলে এখানে কমপ্লিকেশন হইতে পারে। মনে করেন আমরা অ্যাপেন্ডিক্স কিন্তু নর্মাল অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস আমরা ল্যাপারোস্কোপি থেকে খুব ভালোভাবে করতে পারি। এখন মনে করেন সে তার অ্যাটাকের 5-7 দিন পরে আসলো, যেটা লাম্প ফর্মেশন হয়ে গেল, অনেক ইন্টেস্টাইন সহ বা এখানে অ্যাবসেস হয়ে একটা জটিলতার সৃষ্টি হলো, সেটা ল্যাপারোস্কোপিতে অত সেফলি করা যায় না। সেক্ষেত্রে আমরা মনে করি কনভার্সন করা উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার কোন কোন রোগের চিকিৎসার ক্ষেত্রে এই ল্যাপ্রোস্কোপিক সার্জারিটা অনেক বেশি জনপ্রিয়? বিশেষ করে পিত্তথলির পাথরের ক্ষেত্রে এটা
টোটালি মানে জনপ্রিয় এবং এটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড মেথড ল্যাপারোস্কোপিক প্রসিজার ফরে ওয়ার্ল্ডে এবং বাংলাদেশে এটা নিয়ে কোনো বিতর্ক নেই। 100% ল্যাপারোস্কোপিকলি করা যায়। সেই রকম অ্যাপেন্ডিক্সও ল্যাপারোস্কোপিকলি করা যায়। অন্যান্য স্টমাক্স, ইন্টেস্টিনাল, গাটস, স্প্লিন সার্জারি, হেপাটোবিলির সবই ল্যাপারোস্কোপিতে খুব সেফলি এবং স্ট্যান্ডার্ডলি করা যায়। এবং আমরা এখন যতটুকু দেখি যে গাইনোকোলজিক্যাল বিভিন্ন ট্রিটমেন্টের পার্ট হিসেবে কিন্তু এই ল্যাব কল বা ল্যাপ্রোস্কোপি করা হ্যাঁ, হয়। গাইনি অর্থাৎ পেটের ভিতরে তো একটা পার্ট গাইনির পার্ট, এবং এখানে সিজার ছাড়া গাইনির সব অপারেশনের ল্যাপারোস্কোপিতে করা হয় এবং ভালোভাবে করা যায়। নর্মাল সার্জারির ক্ষেত্রে যেরকম প্রস্তুতি দরকার হয়, ল্যাপ্রোস্কোপির ক্ষেত্রেও কি একই ধরনের প্রিপারেশনটা প্রস্তুতি? সেম, উভয় ক্ষেত্রে প্রিপারেশনটা সেম। সেটি আসলে কিভাবে করা হয়ে থাকে? অর্থাৎ পেটের যে কোনো সার্জারিতে আমাদের ফাস্টিং, একটা রেগুলার ফাস্টিং থাকতে হয়। যদি আমি ইন্টেস্টাইনে অপারেশন করে থাকলে ঘাট প্রিপারেশন একটা বিষয় থাকে। অর্থাৎ সার্জারি টাইপের উপরে নির্ভর করে যে আমি কতক্ষণ না খাওয়া রাখবো বা কয়দিন আগে হসপিটালে অ্যাডমিশন হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আগের দিন হসপিটালে, বা কোনো কোনো সার্জারি আছে যে অন ডে যেদিন ভর্তি হয় ওই দিনই অপারেশন করা যায়। ল্যাপ্রোস্কোপি সার্জারির ক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়ে থাকে? একটা সময় ল্যাপারোস্কোপির সার্জারিতে জেনারেল অ্যানেস্থেসিয়া আমাদের দেশে বা ইন্টারন্যাশনালি দেওয়া হতো, কিন্তু কোভিড পরবর্তী সময়ে যখন জেনারেল অ্যানেস্থেসিয়ার কমপ্লিকেশন বা কোভিড ডিসেমিনেশন, কোভিডের জন্য রোগী খারাপ হয়ে যেত, রেসপিরেটরি সিস্টেম কলাপস হয়ে যেত, তখন আমাদের দেশে স্পাইনাল দেওয়া শুরু হয়েছে, এবং এখন ল্যাপারোস্কোপিক সার্জারি স্পাইনাল দিয়েও করা যায়। এবং গলব্লাডার সার্জারি অনেকটা আপার অ্যাবডোমেনে, তারপরে একটু স্পাইনাল দিয়ে করা যায়, এবং অনেক সেন্টারে করে। আমি নিজেও অনেকগুলা স্পাইনাল দিয়ে করি, এবং অনেক রোগী আবার জিএ দেওয়া যায় না, এই একটা গ্রুপ থাকে। আবার অনেকে ভয় পায় যে স্যার আমি জিএ দিয়ে করতে চাই না, তাদেরও আমি স্পাইনাল দিয়ে ল্যাপারোস্কোপিক সার্জারি করতে পারি, বিশেষ করে গলব্লাডার বা অ্যাপেন্ডিক্স বা অন্যান্য সার্জারি। আচ্ছা, কাদের ক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেসিয়াটা দিতে আপনারা কিছুটা চিন্তা করে থাকেন বা তাদের ঝুঁকি থাকে? অ্যাকচুয়ালি জেনারেল সার্জারির যে কমপ্লিকেশনের কার্ডিয়াক যদি কম্প্রোমাইজ থাকে, এটা একটা প্রবলেম থাকে। রেসপিরেটরি প্রবলেম যদি থাকে, এই দুটো একটা মেজর প্রবলেম থাকে, এবং সেই ক্ষেত্রে আমরা স্পাইনাল দিয়ে অ্যানেস্থেসিয়া যদি চুজ করে বা অ্যানেস্থেসিয়া সেভ মনে করলে আমরা স্পাইনাল দিয়ে করি। যদি কারো ক্ষেত্রে দেখা গেল যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি খুব সফলতার সাথে সম্পন্ন করা হলো বা হয়েছে, তার পরবর্তী সময়টাতে যেটাকে আমরা বলে থাকি যে পোস্ট অপারেটিভ সার্জারি, এই ম্যানেজমেন্ট আসলে কীরকম হওয়া উচিত? পোস্ট অপারেটিভ সার্জারি ল্যাপারোস্কোপিতে অনেক ইজি। আমরা যদি গলব্লাডার বা মাইনর যে প্রসিডিওরগুলো মনে করি, এটা 24 আওয়ার্স পরে রোগী ছুটি দিয়ে দেওয়া যায়। ম্যাক্সিমাম সার্জারি ছুটি দেওয়া যায়, কিন্তু গাট রিলেটেড সার্জারি করলে আমরা হয়তো 3-4 দিন একটু ওভারস্টে চাই, বা একটু ক্লোজ অবজারভেশনে রাখা দরকার, যেখানে অ্যানাস্টোমোসিস এর ইস্যু থাকে। অ্যানাস্টোমোসিস থাকলে আমরা সাধারণত 3 থেকে 4 দিন মনে করি এটার হিলিংটা সেফ পিরিয়ডে না আসা পর্যন্ত আমরা রোগী ক্লোজ অবজারভেশনে রাখি। স্যার, ল্যাপ্রোস্কোপি সার্জারি করা হয়েছে কিন্তু পরবর্তীতে তাদের একটা ইনফেকশন হয়েছে, যেটাকে আমরা সেকেন্ডারি ইনফেকশন বলে থাকি, কাদের ক্ষেত্রে আসলে এই ইনফেকশন হবার সম্ভাবনাটা খুব বেশি থাকে? ল্যাপারোস্কোপিক সার্জারিতে ইনফেকশনের মাত্রা আসলে অনেক কম, কারণ এখানে কাটাছিঁড়াই কম করা হয়। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে পোর্টে একটা ইনফেকশনের একটা চান্স থাকে, এবং এগুলো খুব ব্যাড টাইপের ইনফেকশন হয়, বিশেষ করে টিউবারকুলোসিস বা আরও কোনো এরকম ডিজিজ হয় যেটা তার সাফার করায়। তো এগুলোর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম দেখলাম যে ইনস্ট্রুমেন্টাল প্রবলেমটাই বেশি। সাধারণত বাংলাদেশের অনেক সেন্টারে ল্যাপারোস্কোপি হয়, কিন্তু মেশিন নাই। মেশিন আবার একটা গ্রুপ মেশিন ভাড়া দেয়, একটা টেকনিক্যাল গ্রুপ আছে, তারা মেশিন বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে যায়। ওরার স্টেরিলিটি পদ্ধতি আসলে ঠিক একরকম হয় না। একটা সেন্টারে করলো, তারা আবার অন্য সেন্টারে যায়। এরা কোনো স্কিল পার্সনও না বা শিক্ষিত কোনো গ্রুপও না, এরা টেকনিশিয়ান টাইপের লোক, মেশিন কিনে নিছে অথবা কোনো জায়গা থেকে ভাড়া নিয়ে আসে আবার সার্ভিস দেয়। এই গ্রুপে যারা ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট ইউজ করে, এদের ক্ষেত্রে এই পোর্ট ইনফেকশনটা আমরা বলি বেশি হয়, পোর্ট ইনফেকশন, এবং এটা অনেক ধরনের ক্রনিক ইনফেকশন হয়ে যায়, যেটা 3-4 মাস বা তারও বেশি সাফার করে পেশেন্টের, যেটা পেশেন্ট অ্যাকসেপ্ট করতে চায় না। কারণ মানুষ ল্যাপারোস্কোপিক আসে মনে করে খুবই কিউট সার্জারি, পরের দিনে সে সুস্থ হয়ে যাবে। যখন পোর্ট ইনফেকশন হয় তখন সে অ্যাকসেপ্ট করতে চায় না, এবং এটা নিয়ে রোগী এবং সার্জনদের বা সেন্টারের সাথে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এই জায়গাটাকে ইমপ্রুভ করার জন্য আসলে কি করা উচিত বা কাদের ব্যবস্থা নেওয়া উচিত? এক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা কতটুকু উন্নত হতে পারলে বা স্বাস্থ্য অধিদপ্তরে যারা রয়েছে তারা এক্ষেত্রে আসলে কি কি ধরনের পদক্ষেপ নিতে পারে? অ্যাকচুয়ালি এটা সেন্টারের উপর নির্ভর করে, কারণ এই যে ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশনের ব্যাপার থাকে। অনেকে
কস্ট ইফেক্টিভ মনে করে যে আমরা যে ল্যাপারোস্কোপি ইনস্ট্রুমেন্টগুলো স্টেরিলাইজ করি এগুলো সাধারণত বেশ কস্টলি হয়। একটা এমনকি 3 থেকে 4 হাজার টাকা লাগে আমার যে সাইটেক্স বা এই ধরনের যেটা স্টেরিলাইজেশন মেটেরিয়ালস ইউজ করি। অনেকে এটা কম্প্রোমাইজ করে ফেলে, স্যাভলন দিয়ে করে ফেলে বা অন্যান্য জিনিস দিয়ে করে, যেটা সায়েন্টিফিক না এবং জীবাণুমুক্ত হয় না। এবং যারা ওই রকম ভাড়া মেশিনে তারা এত জিনিসটা মেনটেন করে না, স্টেরিলাইজেশনটা মেনটেন করে না। এবং সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টগুলো স্টেরিলাইজেশনের যে পদ্ধতি কষ্টের কারণে কম্প্রোমাইজ করতে যায়, সেক্ষেত্রেই বেশিরভাগ ইনফেকশন হয়। এখন ডিজি স্বাস্থ্য অধিদপ্তর যেটা গভর্নমেন্ট হাসপাতালগুলো এগুলো সুপারভাইজ করতে পারে, স্টেরিলাইজেশন পদ্ধতি ইন্সপেকশন করতে পারে, বা এরা গাইডলাইন দিয়ে এনশিওর করতে পারে যাতে এই গাইডলাইন ফলো করা হয়। এটা করলে হয়তো এই প্রবণতা, ইনফেকশনের প্রবণতাটা স্যার, প্রেগন্যান্ট মা যারা রয়েছে বা যারা খুব বয়স্ক, তাদের ক্ষেত্রেও কি ল্যাপারোস্কোপি সার্জারিটা খুব সেফ সার্জারি? হ্যাঁ, প্রেগন্যান্ট লেডির ক্ষেত্রে এটা একটু ভিন্ন। বয়স্কদের ক্ষেত্রে ল্যাপারোস্কোপি সেফ বলা যাবে, তেমন সমস্যা নেই। কিন্তু প্রেগন্যান্টদের জন্য বাচ্চার সেফটির কারণে সাধারণত এটা শুধু ল্যাপারোস্কোপি না, ওপেন সার্জারি তো অ্যানেস্থেসিয়া হ্যাজার্ডে আমরা সাধারণত যদি কোনো কারণে করতে হয় অ্যাভয়েড করি, কিন্তু সার্জারি যদি করতে হয় এটা ল্যাপারোস্কোপি হোক ওপেন হোক, সাধারণত বাচ্চার যাতে কোনো টেরাটোজেনিক এফেক্ট অর্থাৎ ড্রাগের কারণে যাতে বাচ্চার ক্ষতি না হয়, সেটা অ্যানেস্থেসিয়া ড্রাগ হোক বা অন্য ড্রাগ হোক, আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে করি। অর্থাৎ 9 মাসে যদি প্রেগনেন্সিতে যখন ভাগ করি, তো মধ্যের 3 মাস সাধারণত মনে করেন 4 থেকে 6 মাস, 4, 5, 6 বা 7 মাস পর্যন্ত আমরা সার্জারিটা করতে পারি ল্যাপারোস্কোপিক্যালি। কারণ হলো যে তখন ইউটেরাস বড় হইতে থাকে, আর যদি লাস্ট ট্রাইমেস্টারে করি তো স্পেস কমে যায় পেটের ভিতরে, এই একটা ব্যাপার। আর আর্লি করতে গেলে তার বাচ্চার ক্ষতি হতে পারে ড্রাগের এফেক্টের কারণে। ল্যাপারোস্কোপিক সার্জারি আধুনিক ট্রিটমেন্ট পদ্ধতি, সুতরাং খরচটাও হয়তো অনেক বেশি থাকবে। একটা সময় যখন বাংলাদেশে সেন্টারও প্রতুল ছিল, মেশিনও প্রতুল ছিল, সার্জন কম ছিল, তখন অনেক একটু কষ্টের বিষয়টা ছিল। এখন কিন্তু এটা সব জায়গায় অ্যাভেলেবল এবং কস্টিং ওপেন এবং ল্যাপারোস্কোপিতে খুব বেশি ডিফারেন্স না। কারণ হয়তো প্রাথমিকভাবে সার্জনের কস্টিং বা সেন্টারে একটু বেশি নিলেও ওভারঅল মনে করেন আমি ল্যাপারোস্কোপিতে করলে একটা রোগী 1 দিন থাকা লাগে, এটা ওপেন করলে ওই সেন্টারে তার 7 দিন থাকা লাগবে, বা অ্যান্টিবায়োটিক, স্যালাইন এগুলা যে আলটিমেটলি খরচ কিন্তু একই হয়। এটা তেমন পার্থক্য নেই, বরঞ্চ ল্যাপারোস্কোপিতে এখন অনেক ক্ষেত্রে চিপ হয়ে যায়। জি স্যার, আমরা এই ল্যাপারোস্কোপি নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তবে এই পর্যায়ে আমি একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন, কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এবার আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। পাকস্থলী ভালো রাখার খাবার। অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে অনেকের খাবার ঠিকমতো হজম হয় না, এই কারণে সবাই অস্বস্তি বোধ করেন এবং সব কাজ ঠিকমতো করতে পারেন না, সেটা ঘরের কাজ হোক বা বাইরের কাজ হোক। এই জন্য পাকস্থলী ভালো রাখার জন্য আপনাকে যে খাবারটা সিলেক্ট করতে হবে সেটা হলো ঠান্ডা খাবার। আমি ফ্রিজের ঠান্ডা খাবারের কথা বলছি না, যে খাবারটা খেলে পেটে শান্তি লাগে। যেমন বিশেষ করে আপনি পাকস্থলী ভালো রাখার জন্য আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে আপনি লাউ, পেঁপে, চাল কুমড়া, ধুন্দল বা পটল এই তরকারিগুলো আপনি খাবারের মধ্যে সিলেক্ট করবেন, এবং এটা যদি আপনি ভাত দিয়ে একটু ঝোল ঝোল করে খান তাহলে কিন্তু আপনার পাকস্থলী সুস্থ থাকবে। আর পাকস্থলী সুস্থ রাখার অন্যতম খাবার হলো টক দই। টক দইয়ের মধ্যে আছে প্রোবায়োটিক, যা কিনা শরীরকে ভালো রাখে এবং খুব সহজে খাবার হজম করতে সাহায্য করে। এছাড়াও প্রিবায়োটিক যুক্ত খাবার যেমন দুগ্ধ জাতীয় খাবার এবং বিভিন্ন প্রকারের শাকসবজি এগুলো কিন্তু আপনি খেতে পারেন। আবার অনেক সময় যেটা দেখা যায় যে অনেকের কনস্টিপেশনের কারণে কিন্তু পাকস্থলীটা সুস্থ থাকে না, সেক্ষেত্রে কনস্টিপেশন প্রতিরোধে আপনাকে খেতে হবে প্রচুর পরিমাণে ফাইবার। তো এই ফাইবারগুলো পাবেন আপনি বিভিন্ন ধরনের শাক সবজি থেকে, এবং সবুজ শাক, তারপর সবুজ সবজি যেগুলোর মধ্যে ক্লোরোফিল নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেগুলো কিন্তু পাকস্থলী ভালো রাখতে সাহায্য করে। এর পাশাপাশি আপনি যে খাবারগুলো একেবারেই বদহজম হয় সেই খাবারগুলো খাওয়া যাবে না, যেমন ফাস্ট ফুড, বাইরের কোনো খাবার, ফুচকা, চটপটি যেগুলো অনেকেই বাইরে থেকে খেতে পছন্দ করেন বা রাস্তার ধারে খাবার খেতে পছন্দ করেন, সেগুলো খাওয়া যাবে না। দুধ চাও কিন্তু পাকস্থলীর ক্ষেত্রে একটু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক মতো কিন্তু দুধ চা যারা খান এবং অতিরিক্ত মাত্রায় যারা কফি পান করেন তাদের কিন্তু খাবার সহজে হজম হয় না, এই জন্য এই বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়। এর পাশাপাশি অবশ্যই আপনাকে অতিরিক্ত মাত্রায় ভাজা পোড়া এবং শুকনা মরিচের রান্না করা খাবার অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ আপনি তরকারিতে সবসময় শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ ব্যবহার করে রান্না করবেন, তাহলে আপনার পেট সুন্দর এবং সুস্থ থাকবে।
স্যার আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে ল্যাপ্রোস্কোপি করার পরবর্তী সময়টাতে কোনো ধরনের জটিলতা তৈরি হতে পারে কিনা? ল্যাপারস্কোপিক আসলে জটিলতা খুব কম হয়, তারপরে যে কমপ্লিকেশন নাই তা বলা যাবে না। একটা সময় যখন আমাদের এখন তো মডার্ন ল্যাপারস্কোপিক হচ্ছে, আগে ব্লিডিংয়ের কন্ট্রোল, এখন অনেক নতুন নতুন ডিভাইসের কারণে ইন্ট্রাঅ্যাবডোমিনাল যে প্রসিজারে তেমন কমপ্লিকেশন নাই। তবে এখনও ওই যে পোর্ট ইনফেকশন, এটা একটা কমপ্লিকেশন বলা যাবে, এটাও এখন কমে আসছে। আর একটা হলো পোর্ট হার্নিয়া, এটা অনাকাঙ্ক্ষিত একটা কমপ্লিকেশন হয়ে যায়। মানে পোর্টগুলো মনে করে ছোট, অনেক তাড়াহুড়ো করে হয়তো ক্লোজ করে, অনেকে ক্লোজ করতে চায় না, সেক্ষেত্রে পোর্ট দিয়ে কিন্তু হার্নিয়া হয়ে যায়, যেটা পরবর্তীতে ম্যানেজমেন্ট একটা ছোট অপারেশন হয়তো যেটা প্রাথমিকভাবে করছিল, পরে কিন্তু হার্নিয়ার অপারেশনটা অনেক জটিল এবং বড় হয়ে যায়। এই পোর্ট হার্নিয়াটা ল্যাপারস্কোপি যদি হয় কারো, পেশেন্টের জন্য অনেক কষ্টের কারণ, সার্জনের জন্য বিব্রতকর। কাজে আমি মনে করব যে পোর্টগুলা ক্লোজ করা যে সার্জন করে তাদের মেটিকুলাসলি করা উচিত, সিকিউরলি পোর্ট ক্লোজ করা উচিত, যত ছোট পোর্টই হোক ক্লোজ করা উচিত। নাহলে আমি অনেক আমরা বলতে পারি যে এক কথায় স্টেরিলাইজেশনটা অনেক বেশি স্টেরিলাইজেশন, ইনফেকশনের জন্য স্টেরিলাইজেশন ভেরি ভাইটাল। আর পোর্ট হার্নিয়ার জন্য পোর্ট ক্লোজিংটা ইম্পর্টেন্ট, টেকনিকটা অনেক সময় এখানে আমরা ছোট পোর্ট তো অ্যাকুরেটলি হয়তো ক্লোজটা করা যায় না, পিছনের লেয়ার যেগুলো আনা উচিত সেগুলো অনেক সময় আনে না, তাড়াহুড়া করে যায়, বা অনেক সময় রুগী রিভার্স তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াহুড়া করে করলে এই জায়গাতে হয়ে যায়। এবং পোর্ট হার্নিয়া হওয়া এটা ডেফিনেটলি টেকনিক্যাল একটা ফেইলার। আচ্ছা, ফলে এই জায়গাতে আমাদের সার্জনদের আরো বিশেষভাবে সচেতন থাকতে হবে। স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ ল্যাপ্রোস্কোপি নিয়ে এত বিস্তারিত কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এনটিভি কর্তৃপক্ষ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। হরমোন অন্তঃক্ষরা গ্রন্থির থেকে তৈরি হয়ে এটা সমস্ত শরীরের বিভিন্ন জায়গায় কাজ করে। এক এক হরমোনের এক এক কাজ। অনেক ধরনের হরমোন আছে বডিতে, মানে যেমন হরমোনটা এই এক একটা হরমোনের এক এক ধরনের কাজ। কোনো হরমোন গ্রোথ করে, গ্রোথ হরমোন, যেমন থাইরয়েড হরমোন মেটাবলিজম করে, বডির তাপমাত্রা মেনটেন করে, এই বিভিন্ন ধরনের। তারপরে আসতেছে প্যানক্রিয়াস আছে, তারপরে আমাদের দুই সাইডে দুটো অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, এখান থেকে স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন ছাড়া আমাদের চলবে না। তারপরে তার নিচে আছে আমাদের এই পুরুষের আছে হলো টেস্টিস এবং মহিলাদের আছে হলো ওভারি। এই বিভিন্ন ধরনের হরমোন গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ড বা গ্রন্থি আছে, গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের হরমোন তৈরি হয়ে বিভিন্ন ধরনের ফাংশন হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির জনপ্রিয় কিছু অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।